আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বেসিক্যালি আমার যে ডেইলি রুটিন আছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। বাট আমি এই ডেইলি রুটিনের মধ্যে কি পড়াশোনা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তাই আমি ভাবলাম যে আমি যে পড়াশোনাগুলো করছি আপনাদের সাথেও একটু ডিসকাস করি। যাতে পাশাপাশি আপনাদের সাথেও আমার এই পড়াগুলো পড়তে ইজি হয়। তো বেসিক্যালি আমি যেভাবে পড়াশোনা করছি, যেমন আমি এখন 37তম বিসিএসে আমার, আপনারা জানেন যে আজকে শনিবার, আজকে আমার 28 জানুয়ারি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে একটু হয়তো বা আপনারা উল্টোভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে দেখা যাচ্ছে। তো আমি এখন আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করছি। তো 37তম বিসিএস এর আন্তর্জাতিক মানে বিষয়াবলীতে যে কোশ্চিন আছে, 1 নম্বরে যে কোশ্চিন আছে সেটা হচ্ছে কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কেউ কি বলতে পারবেন কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? অপশন: ভারত ও নেপাল, পাকিস্তান ও চীন, ভুটান ও ভারত, বাংলাদেশ ও ভারত। আপনি এখানে ভিডিওটা একটু পজ করে নিয়ে আপনি ভেবে দেখুন যে কোনটা অ্যান্সার হবে। আমি আবারও বলছি, ভারত ও নেপাল, পাকিস্তান ও চীন, ভুটান ও ভারত এবং ভারত ও বাংলাদেশ। আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর হবে ভারত ও নেপাল। এই প্রশ্নটার আমি এরপরে, আমি তো উত্তরটা জেনে গেলাম, এরপরে আমি এর ব্যাখ্যাটাকেও পড়ে নেই যে আসলে এটার পিসের যে কাহিনী বা স্টোরি যদি থাকে, সেক্ষেত্রে কালাপানি অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত। এ ভূখণ্ডটি নেপালের মহাকালী ও ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো তিব্বত সীমান্ত নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ করে আসছে। ভারত বাংলাদেশের মধ্যে অচিহ্নিত সীমানা 2 কিলোমিটার, যা বিলোনিয়া সেক্টরের মহুরির চরে অবস্থিত। দেখেন, আপনি যত স্পিডে হয়তো বা পড়ে যাবেন, আপনার হয়তো বা পড়া অনেক বেশি হবে, বাট সেটা মাথার ভিতরে গাঁথাটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি একটা দিনে 300টা কোশ্চেন পড়লেন, বাট 300টার মধ্যে আপনার 10টা কোশ্চেনও মাথায় থাকলো না, তাহলে কিন্তু সেটা কোনো ভালো ফলাফল হলো না। বাট আপনি একটা দিনে 50টা কোশ্চেন পড়লেন আর সেই 50টা কোশ্চেনই আপনার মাথায় থাকলো, তাহলে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখন যেহেতু আমরা কালা পানি নিয়ে আলোচনা করলাম, সাদা সাদা কালা কালা দিয়ে মনে রাখতে পারেন। তো কালা পানি, তাহলে অ্যান্সার কী হবে? ভারত ও নেপালের, এটা হলো ভূখণ্ডের যে অমীমাংসিত সীমানা, সেই অমীমাংসিত ভূখণ্ডতে ভারত ও নেপালের যে ভূখণ্ড সেটাকে আমরা কালা পানি হিসেবে বলে থাকি। তাহলে ওকে, একটা কোশ্চেনে আমার 5 মিনিট লাগুক, বাট একটা কোশ্চেন মনে থাক, এটাই ইম্পর্টেন্ট। দ্বিতীয় কোশ্চেন: সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? মানে অপশন হচ্ছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক আর্কটিক মহাসাগর আর্কটিক মহাসাগর। এখন আপনি একটু ভেবে দেখেন যে অ্যান্সার কোনটা হবে। আমি আবারও বলছি, সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? ক নম্বর ভারত মহাসাগর, খ নম্বর প্রশান্ত মহাসাগর, গ নম্বর আটলান্টিক মহাসাগর, ঘ নম্বর আর্কটিক মহাসাগর। তাহলে আপনি যদি পেরে যান তাহলে তো অনেক ভালো, যদি না পারেন আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগর। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত। এটা 37তম বিসিএসে আন্তর্জাতিক বিষয়াবলীর কোশ্চেন। হ্যাঁ, সলোমন দ্বীপপুঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মেলোনেশিয়া অঞ্চলের একটি স্বাধীন দেশ। 28,450 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা 5,84,000। প্রশান্ত মহাসাগরের আরও কতগুলো দ্বীপপুঞ্জ রয়েছে, সেগুলো হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফিজি, তাহিতি, পালাউ প্রভৃতি। তো এখানে যখন আপনি ব্যাখ্যা পড়তে আসলেন, আপনার ব্যাখ্যা পড়তে আসলে এই একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হলো ওর আনুষাঙ্গিক যে আরও বেশ কিছু ইনফরমেশন সেটা আপনার মাথাতে চলে আসে। আবার অনেক কোশ্চেনের ব্যাখ্যা যখন আপনি পড়তে যাবেন তখন দেখা যাবে যে আপনার মাথায় কিছু মানে যেটা আপনার মনে হচ্ছে যে এই ইনফরমেশন জানা আমার দরকার ছিল না, সেটা আপনার ব্যাখ্যা পড়ার দরকার নেই, সেটা স্কিপ করে যাবেন। বাট আপনার মনে হচ্ছে যে মানে
প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জ ছাড়া তো আরও দ্বীপপুঞ্জ থাকতে পারে, সেই দ্বীপপুঞ্জগুলো কি? যদি এই কোশ্চেনটা এরকম হতো যে 37তম বিসিএসে আসছে সলোমন দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত, এখন যদি 45তম বিসিএসে এই সলোমন নাই আসতে পারে যে ফিজি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত, সেই ক্ষেত্রে আপনি আবার এই কোশ্চেনের অ্যান্সারটা জানবেন। তো তখন আপনার যখন এই ব্যাখ্যাটা পড়ছেন, সলোমনের পাশাপাশি আরও যে দ্বীপপুঞ্জগুলো আছে যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফিজি, তাহিতি, পালাউ, এগুলোও যে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ সেটাও আপনি জেনে গেলেন। অর্থাৎ একটা কোশ্চেনের সাথে আপনার আরও 3-4টা বিষয় সম্পর্কে জানা হলো, যে কিনা ওর আনুষঙ্গিকে যদি অন্য কোশ্চেন আসে তাহলে আপনি এটার অ্যান্সার করতে পারবেন। তো ভারত মহাসাগরের এখানে যেহেতু অপশনে ছিল ভারত মহাসাগর, তো ভারত মহাসাগরের তো তো অবশ্যই কোনো দ্বীপপুঞ্জ আছে। যদি এখানে অন্য কোনো দ্বীপপুঞ্জের নাম দেওয়া হতো যেটার কিনা ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ হতো, তাহলে ভারত মহাসাগরে কোন কোন দ্বীপপুঞ্জ আছে সেটাও তো আমাদের আগ্রহটা জানা থাকা দরকার। আপনি একটা কোশ্চেন থেকে দেখেন এখানে কতগুলো বিষয় আপনি জানতে পারছেন। আপনি যদি এইভাবে পড়েন তাহলে আই থিঙ্ক আপনার 10টা কোশ্চেন পড়লে আপনার 50টা কোশ্চেন, 100টা কোশ্চেন অটোমেটিকলি ওর ভিতরে ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি শুধু 50টা কোশ্চেন পড়ার নামে 50টা পড়ে যাবেন, এইরকম করে পড়লে আসলে পড়াটা আপনার আগাবে, বাট মানসম্মত না হওয়া আমার কাছে মনে হয়। অনেকের আলাদা আলাদা সাইকোলজি আছে, অনেকে আলাদাভাবে পড়ে, বাট আমি এইভাবে পড়াটা আমার পছন্দ। তো এখন ভারত মহাসাগরের যে ডিয়াগো গার্সিয়া মালদ্বীপ প্রখ্যাত, হ্যাঁ, ভারত মহাসাগরের যে দ্বীপপুঞ্জ ডিয়াগো গার্সিয়া মালদ্বীপ প্রখ্যাত, হ্যাঁ, প্রখ্যাত মানে এই দুইটা আমরা নাম বললাম, ডিয়াগো গার্সিয়া এবং মালদ্বীপ, এই দুইটা হলো অনেক নাম করা প্রখ্যাত। আটলান্টিক মহাসাগরে আছে সেন্ট হেলেনা, সাউটোম এবং প্রিন্সেপে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। আর আর্কটিক মহাসাগরে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড বিখ্যাত দ্বীপ। আমরা কিন্তু গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এগুলোকে দেশ হিসেবেই জানি, কিন্তু এগুলো তো দ্বীপ কান্ট্রি না, দ্বীপ রাজ্য। তো এই যে দ্বীপের মধ্যে আছে, তো এই যে দেশগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু এখানে কোশ্চেনে জেনে গেলাম যে দ্বীপপুঞ্জ বা মহাসাগরের কোন মহাসাগরের ভিতর কোনটা অবস্থিত। তো আমি বেসিক্যালি পড়ছি এটা প্রফেসরসের 41তম বিসিএসের এমসিকিউ। এই বইটা আমি এই বই থেকে পড়ছি। আপনারা নাম কিভাবে দেখছেন আমি বুঝতে পারছি না, হয়তো বা উল্টা দেখতে পাচ্ছেন। তো আমি এই বই থেকে পড়ছি। এখন এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরা থেকে, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে আমি মোবাইল দিয়ে ভিউ করছি, কারণ আমার ল্যাপটপ দিয়ে যদি আমি এখন প্রেজেন্টেশন বানাতে চাই সেখানে হিউজ পরিমাণে একটা টাইম চলে যায়, আর সেই টাইম দিয়ে আমি আমার পড়াটা কভার করতে পারি না। এখন আসলে আমার পড়ানোর সময় না, আমি আগে নিজে কিছু করতে হবে, দেন না আমি আপনাদেরকে পড়ানোর হিউজ সময় পাবো। তো সেই বেসিক্যালি আমি ওই জন্য আর কি এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা অন্যান্য দিকে আমি আমার টাইম ওয়েস্ট করছি না। আমি যেটা পড়ছি, যেভাবে পড়ছি, আপনাকে সেই জিনিসটাই জানানোর চেষ্টা করছি। ইভেন আমি এই যে 2টা কোশ্চেন পড়লাম, আমি 2টা কোশ্চেন আপনার সাথেই পড়লাম। এই 2টা কোশ্চেন পড়তে আমার এখন 8 মিনিট 13 সেকেন্ড সময় লেগে গেল। আমি হয়তো এর পাশাপাশি অন্যান্য পড়াও পড়লাম, কথা বললাম, কিন্তু আমি যখন এই 2টা পড়া পড়তাম, আমি নিজে পড়তাম, তখন কিন্তু আমার আরও হয়তো 5টা কোশ্চেন পড়া হয়ে যেত। বাট আমি যে আপনার সাথে কথা বলতে বলতে এই 2টা কোশ্চেন পড়লাম, আমার কিন্তু এই 2টা কোশ্চেন এখনও মাথায় আছে। তাহলে আপনার কি মাথায় আছে? আমি আবার বলছি, কালাপানি একটা আমরা পড়েছি। কালাপানি কোন 2 রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? আপনার মনে আছে? ভারত ও নেপাল। এবং আমরা পরবর্তীতে পড়লাম হলো সলোমন দ্বীপপুঞ্জ মহাসাগর কোন মহাসাগরে অবস্থিত, সেটাও আমরা জেনেছি প্রশান্ত মহাসাগর। তাহলে 2টা কোশ্চেন কিন্তু আপনার মাথায় 10 মিনিটে হয়ে গেল। তাহলে নেক্সট যদি আমরা আসি, যেহেতু আমি সময় বেশি ক্ষেপণ করব না, এখানে আমি 5টা কোশ্চেন আপনার সাথে আলোচনা করব। আপনি যদি এই 5টা কোশ্চেনই রাখতে পারেন মাথায় প্রত্যেক দিন, তাহলে আপনি দিনে যদি 5টা কোশ্চেন আপনি রাখতে পারেন, তাহলে মাসে আপনি কতটা কোশ্চেন রাখতে পারছেন সেটা ক্যালকুলেশন করেন। তো আমি আপনার সাথে প্রত্যেকদিন 5টা করে কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে 5টা কোশ্চেন আলোচনা করব। আলোচনা আর না বাড়াই, আমি পরবর্তী কোশ্চেনে আসি। চীনের জিনজিয়াং প্রদেশের বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? চীনের জিনজিয়ান প্রদেশের বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? অর্থাৎ বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি, আর চীনেও এরকম একটা মুসলিম সম্প্রদায় আছে। তো সেই মুসলিম সম্প্রদায় জিনজিয়ান প্রদেশে বসবাস করে।
তো সেই মুসলিম সম্প্রদায়ের নাম কি? আপনি কোশ্চেনটা আগে মাথার ভিতরে ভালোভাবে গুছিয়ে নেন, তারপরে না আপনি অ্যান্সারে যাবেন। চীনে জিনজিয়ান প্রদেশে একটা মুসলিম সম্প্রদায় বসবাস করে, সেই মুসলিম সম্প্রদায়ের নামটা কি সেটা জানতে চেয়েছে। অপশন হলো তুর্কমেন, উইঘুর, তাজিক, কাজাখ। আমি অপশনগুলো আবার বলছি, তুর্কমেন, উইঘুর, তাজিক, কাজাখ। হ্যাঁ, আপনি ভেবে দেখুন অ্যান্সার। আমি অ্যান্সার করে দিচ্ছি। চীনের জিনজিয়ান প্রদেশের বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। কি নাম? উইঘুর। চীনের উত্তর পশ্চিম জিনজিয়ান প্রদেশের বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায় হলো উইঘুর। আর তুর্কমেন, তাজিক এবং কাজাক মুসলিম সম্প্রদায় যথাক্রমে তুর্কমেনিস্তান। দেখেন এই যে এখানে আরও যে 4টা অপশন ছিল, তুর্কমেন এটা হলো তুর্কমেনিস্তানের যে মুসলিম সম্প্রদায় তাদের নাম। তারপরে হলো তাজিক হলো তাজাকিস্তানের যে মুসলিম সম্প্রদায় আছে তাদের নাম, এবং কাজাক হলো কাজাকিস্তানের যে মুসলিম সম্প্রদায় আছে তাদের নাম। তাহলে এই একটা কোশ্চেন থেকে আপনার কয়টা বিষয় জানা হলো? 4টা বিষয় জানা হলো। আপনি কোন অপশনে যে 4টা অপশন দেয়া আছে সেই 4টা কোন কোন দেশের মুসলিম সম্প্রদায়ের নাম আপনি কিন্তু জেনে গেলেন। আপনারা যদি পরবর্তী সালে বা কখনো যদি অন্য কোনো পরীক্ষাতে এক্সামে যদি আসে যে কাজাখ কোন হলো মুসলিম সম্প্রদায় কোন দেশের, হ্যাঁ, তো বা কাজাকিস্তানের মুসলিম সম্প্রদায় আছে সেটা নাম কি, তো এই কোশ্চেনটা কিন্তু ঘোরায়া 8টা কোশ্চেন হতে পারে। দেশের নাম থেকে আপনাকে মুসলিম জানতে, মানে মুসলিম যে সম্প্রদায়ের নাম আছে সেটা জানতে পারে, অথবা সম্প্রদায়ের নাম দিয়ে কোন দেশের সেটা জানতে পারে। তাহলে আপনার এখান থেকে ঘোরায়া 8টা কোশ্চেন আপনার হয়ে গেল একটা কোশ্চেন থেকে। হ্যাঁ, তাহলে আমরা আবার এটা ক্লোজিং টানছি। সেটা হলো চীনের জিনজিয়ান প্রদেশের বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর। আর তুর্কমেন হলো তুর্কমেনিস্তানের মুসলিম সম্প্রদায়, তাজিক হলো কাজাকিস্তানের, এবং কাজাক হলো কাজাকিস্তানের, তাজিক হলো তাজিকিস্তানের। ওকে। সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? খ নম্বর হলো অপশন হলো গুগল আর্থ, স্ট্রিট ভিউ, রোড ইমেজ, গুগল ম্যাপ। আমি প্রথমে খ নম্বর বলে দিয়েছি, অপশন স্ট্রিট ভিউ। গুগল আমাদের জন্য অবশ্যই অনেক জীবনটাকে সহজ করে তুলেছে। তো গুগলের যে ম্যাপ আছে এটা হিউজ পরিমাণে ইউজ হয়, এবং আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের অনেক উপকারেও আসে বটে। যখন আমরা অন্যান্য শহরে যাই, বিশেষ করে ঢাকা শহরে যারা আমরা বসবাস করি, তাদের জন্য তো গুগল ম্যাপ অনেক 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 উপকারী। হ্যাঁ, তো গুগল ম্যাপ যখন তার স্ট্রিট ভিউয়ের কাজ করার জন্য, রোডের কাজ করার জন্য যখন ভারতে গিয়েছিল, তখন ভারত তাকে এই ছবি বা তোলা থেকে বিরত রেখেছিল বা ছবি তোলা থেকে নিষেধ করেছিল। তাহলে আমরা এখানে অপশন কি পেলাম? সম্প্রতি ভারত গুগলকে নিজের কোন প্রধান প্রোগ্রামের জন্য ছবি তোলার জন্য নিষেধ করেছিল? সেটা হলো স্ট্রিট ভিউয়ের জন্য। তো এটাও আপনার মাথায় থাকবে। তাহলে আমরা এই পর্যন্ত 4টা কোশ্চেন আলোচনা করেছি। আবার আমি যদি এই কোশ্চেনটার একটু ব্যাখ্যা করে নিই, গুগল বিশ্বের পর্যটন গুরুত্ব আছে এমন শহরগুলোর রাস্তার 360 ডিগ্রি ছবি ক্যামেরায় ধারণ কার্যক্রম শুরু করে 2007 সালে। দেখেন, আপনি এই ইনফরমেশনটাও জানলেন। 2007 সালে গুগল কিন্তু প্রত্যেকটা ভালো ভালো শহরের 360 ডিগ্রি মানে ছবি তুলে সেটাকে আমাদেরকে দেখানোর চেষ্টা করে। তারা এর নাম দিয়েছে স্ট্রিট ভিউ। হ্যাঁ, যেটাকে আমরা এরকম ক্লিক করলে রাস্তা কোন দিকে যাচ্ছে, কোন দিক দিয়ে কোন দিকে যাওয়া যাবে সেটা কিন্তু আমরা দেখতে পারি। তাহলে স্ট্রিট ভিউ। ভারত সহ এশিয়ার দেশগুলোতে শুরু থেকেই এর কার্যক্রম চলে আসলেও সম্প্রতি ভারত তার নিরাপত্তা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় স্ট্রিট ভিউয়ের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন। হ্যাঁ, স্বাভাবিক। গুগল যদি আপনার প্রত্যেকটা রাস্তার অলিগলিতে গিয়ে এরকম করে পিকচার নেয়, তাহলে অবশ্যই আপনার একটা সিকিউরিটি ইস্যু চলে আসে। তো এই সিকিউরিটি ইস্যুর কারণে গুগল মানে ভারত সেই সময় বা এটা নিষেধ করার কারণ হতে পারে। ওকে, আমরা এই কোশ্চেন গেলাম। আমার লাস্ট যে কোশ্চেন, অলরেডি আমার ভিডিও 15 মিনিটের কাছাকাছি চলে গেছে। আমি লাস্ট কোশ্চেন আলোচনা করে আজকের এই ভিডিওটাকে ক্লোজ করে দেব। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? সংবিধান অনুযায়ী মিয়ানমারের
সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যের জন্য সংরক্ষিত থাকবে? তো এখানে আমি পার্সেন্টেজ বলছি, যদিও এটা আনকমন একটা কোশ্চেন হতে পারে, আমার কাছে একটু আনকমন, আপনাদের কাছে হয়তো বা যদি জানতে পারেন তাহলে অপশনের অ্যান্সার আমি অপশনগুলো বলে দিচ্ছি: 25%, 35%, 45% এবং 55%। তো মিয়ানমারের নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা 440টি। মিয়ানমারের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন সংখ্যা হলো 440টি, যার 25% অর্থাৎ 110টি আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে কয়টি আসন? 110টি আসন, যেটা কিনা 440-এর 25%। তো এই যে 5টা কোশ্চেন আমি আলোচনা করলাম স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ 15 মিনিটের মধ্যে, যেহেতু আজকে প্রথম আলোচনা করছি আপনাদের সাথে 5টা কোশ্চেন আলোচনা করতে গিয়ে আমার 15 মিনিট চলে গেছে, পার কোশ্চেনে 3 মিনিট করে আমি সময় অ্যাভারেজে নিয়েছি। তো আশা করি এই টাইপের ভিডিও যদি ভালো লাগে, আমি যদিও বইয়ের আপনাকে ভিডিও দেখাইতে পারি নাই, আমি চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আমার যে মানে যেখান থেকে আমি পড়ছি বেসিক্যালি সেটার ভিডিও দেখানোর। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এই ভিডিও এখানেই ইতি টানলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।